চলে এসেছি নীল লোহিত অর্থাৎ সুনীল গঙ্গোপাধ্যায়ের আরও একটি মজার গল্প নিয়ে। আমরা প্রতিদিনের জীবনে এমন কিছু মজার ঘটনা দেখে থাকি যেগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না, অথচ ঘটনাগুলো খুবই মজার এবং আমাদের সবার সাথেই কখনো না কখনো হয়েছে। এমনই কিছু মজার কাহিনী নিয়ে আমাদের আজকের গল্প ধাঁধা। বাথরুমে ঢোকার আগে বাঁ দিকে সুইচ, কিছুতেই সেটা জ্বালতে পারি না। শক্ত আট হয়ে যাচ্ছে, যত জোর দিয়েই সেটা নাড়াচাড়া করতে চাই, এক চুল নড়ে না। স্বপ্না জিজ্ঞেস করলো, কি হলো? আলো জ্বালতে পারছি না, তোমাদের সুইচটা খারাপ। স্বপ্না উঠে এসে বলল, ধ্যাত, খারাপ হবে কেন, এই তো। স্বপ্না তার নরম আঙুলটা ছোঁয়াতে না ছোঁয়াতেই টুপ করে আলো জ্বলে উঠল। ভারী আশ্চর্য তো, আমার হাতে জ্বললো না কেন? সুইচটা অফ করে আমি আবার নিজে জ্বালতে গেলাম। এবার বেশি জোরাজোরি না করে স্বপ্নার মতনই নরম ও আলতোভাবে জ্বলল না। এবারও সেটা পাথরের মতন শক্ত। আমার হাতে ওই আলো জ্বলবে না। স্বপ্না তখন হাসতে হাসতে সারা শরীরে ঢেউ খেলিয়ে ফেলেছে। আমি খানিকটা বিরক্ত হয়ে বললাম, এই সুইচটা শুধু মেয়েদের হাতেই জ্বলে, পুরুষদের জন্য নয় বোধহয়। তক্ষুনি রজত এগিয়ে এসে বলল, তুইও যেমন, দেখ। রজত হাত দেওয়া মাত্র আবার জ্বলে উঠল। এরপর আমি কত রকম ভাবে চেষ্টা করলাম, নরম ভাবে, গায়ের জোরে, এক আঙুল ছুঁয়ে, কিছুতেই আমার হাতে জ্বলবে না সেটা। এর একটাই মানে হতে পারে, ওই সুইচটার কাছে একদিন আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছিলাম। ও আমার ওপর খুব রেগে আছে। মনে মনে হাত জোর করে বললাম, হে সুইচ, না জেনে তোমার প্রতি কখনো যদি কোনো অন্যায় করে থাকি আমায় ক্ষমা করো, আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। এই বলে বাথরুমে চলে গেলাম। ফিরে এসে খটখট করে যতবার ইচ্ছে সুইচ টিপে আলো জ্বালালাম, নেভালাম, কোনো অসুবিধা নেই। ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেছে। ত্রিপুরার আগরতলা এয়ারপোর্টের রানওয়ের পাশে ঝাঁকঝাঁক লজ্জাবতী লতা। প্লেন ছাড়তে একটু দেরি হবে। আমি ওই লজ্জাবতী লতা নিয়ে খেলা করছিলাম। লজ্জাবতী নামটা ভারী সুন্দর। আঙুলের ডগা দিয়ে ছুলেই পাতাগুলো বন্ধ হয়ে যায়। এটা দেখতে আমার বেশ ভালো লাগে। জগদীশ বসু যে প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে, তার তো এটাই সহজাতপৌরে উদাহরণ। প্রাণ তো আছেই, কিন্তু মন কি নেই? আঙুল ছুঁয়ে আমি ওদের লজ্জা দিচ্ছিলাম। ওরাও লজ্জায় মুখ বন্ধ করে সঙ্গে সঙ্গে নুয়ে পড়ছিল। হঠাৎ একটা গাছে হাত ছুঁয়ে আমি অবাক। সে গাছটা লজ্জা পেল না, পাতাও গোটালো না। তবে কি এটা অন্য গাছ? না তো, বরং বলা যায় একই লজ্জাবতী লতার একটা শাখা। অন্য শাখা লজ্জা পেয়ে মুখ বুজেছে, এর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। বরাবরই আমার মনে খটকা ছিল, লজ্জাবতীদের বংশে একজনও কি নির্লজ্জ নেই? পুরো বংশটাই ওদের লাজুক। এতদিনেও কেউ বিদ্রোহ করেনি। আমার মনের কথাটা বুঝতে পেরেই ওদের একজন সেটা দেখিয়ে দিল। লজ্জাবতীদের বংশে প্রথম নির্লজ্জা বেহায়া লতাটি আবিষ্কারের গৌরব আমার। আমি আগে যে ঘরে থাকতাম সে ঘরে ছিল একটি মাত্র জানলা। সে ঘরে হাওয়া ঢোকে না। বাইরে প্রবল হাওয়া দিলেও আমার সেই ঘরে গুমোট গরম। সবাই বলতো মুখোমুখি দুটো জানলা না থাকলে সেই ঘরে হাওয়া ঢোকে না নাকি। হাওয়ারা বন্দি হয়ে থাকতে চায় না, তারা এক জানলা দিয়ে ঢুকে অন্য জানলা দিয়ে বেরিয়ে যায়। তা তো হলো, কিন্তু আমার ঘরে যে দুটো জানলা নেই সেটা হাওয়ারা ঘরে না ঢুকেই জানলো কি করে? তারা কি আমার একটিমাত্র জানলার বাইরে থেকে আগে উকি মেরে দেখে নেয় যে অন্য জানলা আছে কি না? নাকি এ ঘর তৈরি হবার পরই প্রথমবার একদল হাওয়া এ ঘরে ঢুকে ভালো করে ইন্সপেকশন করে গেছে এবং তারপর নানা জাতের সমস্ত হাওয়াকে জানিয়ে দিয়েছে, খবরদার, কেউ এ ঘরে ঢুকবে না, ও ঘরে একটিমাত্র জানলা। আশ্চর্য, কি ডিসিপ্লিন ওই হাওয়াদের! এ পর্যন্ত আর কোনো হাওয়া ভুল করেও একবারের জন্য ঢোকে নিয়ে ঘরে। এখন যে বাড়িতে থাকি সে বাড়িতে অবশ্য বেশ হাওয়া আছে। প্রত্যেক ঘরে 3-4টে জানলা। হাওয়া এবং বৃষ্টির জল দুই সমানে ঢোকে। আমি লক্ষ্য করেছি হাওয়া, বৃষ্টির জল এবং আমার টেবিলের কাগজপত্র, এই 3 ব্যাপারীর মধ্যে একটা গোপন চুক্তি আছে। প্রথমে বেশ খানিকটা বৃষ্টির ছাট এলো, ঘরের মধ্যে 3-4টে মিনিয়েচার সাইজের নদী বইতে লাগলো। তারপর এক ঝলক দমকা হাওয়া, সেই হাওয়ায় উড়ে গেল আমার টেবিলের কাগজপত্র। এই কাগজগুলো উড়ে গিয়ে কোথায় পড়বে বলুন তো? ঘরের শুকনো জায়গাটুকুতে? কখনো না, ঠিক উঠতে উঠতে গিয়ে পড়বে জলে। এদের কোনো ভুল নেই।
কাগজেরও জাতিভেদ আছে। ধরা যাক আমার একটা কবিতা লেখার দুরাকাঙ্ক্ষা হয়েছিল। টেবিলে রয়েছে আমার সেই বহু উদ্বেগ ও পরিশ্রমের ফসল, সেই কবিতা লেখা কাগজটি, কয়েকটি চিঠি যার উত্তর না দিলেও চলে, বিজ্ঞাপনের হ্যান্ডবিল, ডাইনিং ক্লিনিং এর রসিদ, আরো কিছু কিছু। কিন্তু দমকা হাওয়ায় ঠিক ওই কবিতা লেখা কাগজটি এবং ডাইং ক্লিনিং এর রসিদটাই উড়ে গিয়ে পড়বে জলে, এবং সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে সেগুলো তুলে নেবার আগেই জলে ভিজে সব অক্ষর একাকার। আর বাকি অপ্রয়োজনীয় কাগজগুলো মহানন্দে হাওয়ায় অনেকক্ষণ উড়বে, কিছুতেই পড়বে না জলে, অথবা তারা টেবিল থেকে স্থান ত্যাগই করবে না। কাগজপত্র চাপা দিয়ে রাখার কথা বলছেন? তাড়াতাড়িতে কালির দোয়াত কিংবা আঠার শিশি কিংবা কাচের গেলাস চাপা দিয়ে দেখুন কি ফল হয়। কালির দোয়াত কিংবা আঠার শিশি উল্টাবেই, কাচের গেলাসটা ভাঙবেই নিচে পড়ে। অথচ এগুলোর চেয়েও হালকা, অনেক হালকা একটা ছোটদের খেলনা রবারের কুকুর দিয়ে কাগজ চাপা দিয়ে দেখেছি, কখনো উল্টায় না। রবারের জিনিস তো ভাঙার চান্স নেই যে। সেই জন্যই এখন কোনো ঘরে যদি দমকা হাওয়া বয়, বৃষ্টির ছাট আসে, আমি আর বৃথা কাগজপত্র সামাল দেওয়ার চেষ্টা করি না। কবিতা লেখা কাগজটি উড়ে গিয়ে জলে পড়লে বুঝতে পারি ওটা সদ্গতি হয়েছে, ওই পণ্ডশ্রমটুকু ছাপার যোগ্যই নয়। মনে মনে বলি, হে পবন, হে বরুণ, আমি তো তোমাদের সঙ্গে কখনো শত্রুতা করিনি, সুতরাং খেলার ছলে যেটুকু নষ্ট করতে চাও করো, আমার বেশি ক্ষতি টতি করো না। বাতাস এবং বৃষ্টির জলের যে প্রাণ আছে এবং তাদের ইচ্ছা অনিচ্ছে আছে, সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বেশ কিছুদিন আগে আমি জড় পদার্থের খেয়াল খুশি নিয়ে একটি লেখা লিখেছিলাম। নিশ্চয়ই লেখাটাতে কিছু দোষের কথা ছিল, নইলে সেই লেখাটা লিখতে লিখতেই আমার কলমটা হাত থেকে পড়ে গিয়ে নিপটা বর্ষি হয়ে যাবে কেন? কলমদের যে নিজস্ব অনেক অভিরুচি আছে, এতে কোনো সন্দেহ নেই। আমার বেশিরভাগ লেখাই আমি নিজে লিখি না, আমার কলম লেখে। নইলে একটা বিষয় ভেবে লিখতে শুরু করলে সেটা সম্পূর্ণ অন্যদিকে নিয়ে যায় কে? আমার নিজেরই ডান হাত দিয়ে একই কলমে রোজ লিখছি, অথচ এক একদিন হাতের লেখাটা যাচ্ছে তাই হয়ে যায়, এক একদিন বেশ পরিচ্ছন্ন হয়। কি যুক্তি আছে এর? এক একদিন কলমটা আবার ইচ্ছে করে কোথায় লুকিয়ে বসে থাকে। আমরা চাবি হারাই না, চাবি আমাদের সঙ্গে মাঝে মাঝে লুকোচুরি খেলে? নইলে যে ড্রয়ারটা আগে 5 বার খুঁজেছি, সেটারই এক কোণে কি করে চাবিটাকে খুঁজে পাওয়া যায়? আমরা অনেকে আরশোলা, চামচিকে বা টিকটিকিকে খুব ঘেন্না করি। এমনও হতে পারে ওরাও কেউ কেউ আমাদের ঘেন্না করে খুব। টিকটিকিরা সাধারণত মানুষের কাছে আসে না, ওরা মাংসাশী হলেও কোনোদিন মানুষকে কামড়েছে এমন শোনা যায়নি। দৈবাত কখনো কখনো দেওয়াল থেকে পা পিছলে 2-1টা টিকটিকি মানুষের গায়ে পড়ে, আমরা তখন ঘেন্নায় শিউরে উঠি। ওরাও তখন যেরকম ভাবে কিলবিলিয়ে পালায়, তাতে একথা মনে হওয়া অসম্ভব নয় যে মানুষ নামক অদ্ভুত জন্তুর শরীর স্পর্শ করার ফলে ওরা ঘেন্নায় গঙ্গায় চান করতে যায়। অনেকে পলার আংটি পরে, অনেকে শুনেছি পলা সহ্য হয় না। গোমেদ, হিরে, রক্তমুখী নীলা, এগুলো নাকি ধারণ করলে কারুর কারুর দারুণ উন্নতি হয়, কারুর আবার ভয়ঙ্কর ক্ষতি হয়ে যায়। এসবই শোনা কথা, সত্যি কিনা জানি না। এসবের পক্ষে যে যুক্তি দেওয়া হয় তা অতি তুচ্ছ। তবে একটা ব্যাপার আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, টাকা পয়সাও অনেকে সহ্য হয় না, যেমন আমার হয় না। টাকা পয়সা জাতীয় জিনিসগুলো আমাকে নিতান্ত অস্পৃশ্য জ্ঞান করে, ওরা আমার ধারের কাছে ঘেঁষে না। তাহলে নীললোহিতের মতো করে আপনারা কখনো কি এই ঘটনাগুলোর ব্যাখ্যা খোঁজার চেষ্টা করেছেন? এরপর থেকে একটু ভেবে দেখুন না, এরম কোনো মজার মজার ব্যাখ্যা খুঁজে পান কিনা, এবং জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। গল্প পাঠে আমি সঞ্চিতা, এবং খুব তাড়াতাড়ি আসছি আরও একটি মজার গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন।